পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই সংস্কৃত বিষয়ে তোমাদের তৃতীয় সেমিস্টারে গদ্যাংশ বা গদ্যকাব্য আছে একটি, সেটি হলো আচার্য দণ্ডির লেখা 10 কুমার চরিত গদ্যকাব্যের প্রথম উচ্ছ্বাস থেকে সংগৃহীত রাজবাহন চরিতম। এই রাজবাহন চরিতম নামক গদ্যাংশটি নেওয়া হয়েছে দণ্ডির 10 কুমার চরিতের প্রথম উচ্ছ্বাস থেকে। এই রাজবাহন সম্বন্ধে বলা যায় রাজবাহন ছিলেন মগধরাজ রাজহংস এবং রানী বসুমতীর পুত্র। তবে প্রথমেই আমরা এই গদ্য বা গল্পের রচয়িতা দণ্ডির সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। সংস্কৃত সাহিত্যের ইতিহাসগুলো পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় কবিরা নিজের নিজের পরিচয়ের মাধ্যমে বা নিজের পরিচয় দিতে তারা কিন্তু কুণ্ঠাবোধ করতেন, অর্থাৎ তারা কিন্তু সরাসরি নিজেদের পরিচয় দিতেন না। তাদের লেখনীর মাধ্যমে, তাদের কৃতিত্বের মাধ্যমেই পরবর্তীকালে সেগুলি প্রকাশ পেয়েছিল। ঠিক তেমনভাবেই আচার্য দণ্ডি তার নিজস্ব কৃতিত্ব সম্পর্কে বিশেষ কিছু কিন্তু বলে যাননি। তবে দণ্ডির এর কাল বিষয়ে পরবর্তীকালের গ্রন্থসমূহ বা সাহিত্যিক নিদর্শনের উপর নির্ভর করতে হয়েছিল। তাই এই অবন্তী সুন্দরী কথা এবং অবন্তী সুন্দরী কথাসার থেকে জানা গিয়েছিল যে কৌশিক গোত্রীয় নারায়ণ স্বামী নামক ব্রাহ্মণের দামোদর নামে এক পুত্র ছিল। দামোদরের প্রপৌত্র হলেন এই আচার্য দণ্ডি, অর্থাৎ দামোদরের পুত্র মনোরথ এবং মনোরথের পুত্র বীরদত্ত, আর এই বীরদত্ত এবং গৌরীর পুত্র হলেন এই দণ্ডি। আর তার লেখা একটি উল্লেখযোগ্য কাব্য বা সাহিত্যিক নিদর্শন বলা যায় এই 10 কুমার চরিত। এই 10 কুমার চরিতের যে 10 জন কুমার ছিলেন তাদের পরিচয়গুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই আসি রাজবাহনের কথায়। রাজবাহনের পিতা ছিলেন মগধরাজ রাজহংস এবং মাতা রানী বসুমতী। মিথিলার রাজা প্রহার বর্মা, যিনি ছিলেন রাজহংসের মিত্র, তার আবার দুজন কুমার ছিল, একজন অপহার বর্মা এবং অপরজন উপহার বর্মা। ধর্মপাল, যিনি ছিলেন মগধের মন্ত্রী, তার ছিল 3 জন কুমার, একজন মিত্রগুপ্ত, একজন মন্ত্রগুপ্ত এবং একজন অর্থপাল। মিত্রগুপ্ত ছিল সুমন্ত্র, মন্ত্রগুপ্ত ছিল সুমিত্র এবং অর্থপাল ছিল কামপাল। এছাড়াও মগধের মন্ত্রী পদ্মোদ্ভব, যার ছিল 2 জন কুমার, বিশ্রুত এবং পুষ্পোদ্ভব। বিশ্রুতকে বলা হতো সুশ্রুত এবং পুষ্পোদ্ভবকে বলা হতো রত্নোদ্ভব। আরেকজন মগধের মন্ত্রী শীতবর্মা, তার ছিল 2 কুমার, প্রমতি এবং সোমদত্ত। প্রমতিকে বলা হতো সুমতি এবং সোমদত্ত ছিল সত্যবর্মা। এবার আমি তোমাদের এই পাঠ্য বিষয়ের যে শ্লোকগুলো আছে, অর্থাৎ যে পাঠ্য অংশটুকু, সেগুলোকে বলে তার বঙ্গানুবাদগুলো তোমাদের সামনে আলোচনা করে দেব। প্রথমেই আছে শ্রুত্তাতু ভুবন বৃত্তান্ত মুত্তমাঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী সম্মিত মি দো মভাসত দয়িত তৎ প্রসাদাদ্য মে চরিতার্থা শত্রুবৃত্তি অদ্য মে মনসি তমহ হত্যয়া দত্ত জ্ঞান প্রদীপ পক্কমিদানিং তৎপাদপদ্ম পরিচর্যা ফলম অস্য চ তৎ প্রসাদস্য কিমু কৃত্য প্রত্যুপকৃতবতী ভবেয়ম অভবদীয়ং হি নৈব কিঞ্চিন্ম সংবদ্ধম ইতি জল্পন্তি প্রিয়রসি রুররাগ রুষিতং চক্ষুরুল্লা সয়ন্তী সুস্বাপ। অর্থাৎ এর বঙ্গানুবাদটা করলে দাঁড়ায় এইরকম: নারীদের মধ্যে শ্রেষ্ঠা অবন্তী সুন্দরী 14 ভুবন বৃত্তান্ত শুনে বিস্ময় বা অবাক হয়ে 2টি চোখকে বিস্ফারিত করে দিয়ে মৃদু হাস্যের সঙ্গে বলেছিলেন, হে প্রিয়,
তোমার কৃপায় আজ আমার শ্রবণেন্দ্রিয়ের সার্থকতা বিধান হলো। আজ আমি তোমার দ্বারা আমার মনে অজ্ঞাননাশক জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয়েছে। তোমার চরণপদ্ম পরিচর্যা করার ফল এখন পরিণত হলো। কি উপকার করে তোমার এই ঋণ শোধ করব, অর্থাৎ আমি প্রত্যুপ কৃতবতী হব, কারণ আমার নিজের এমন কিছু নেই যা তোমার নয়। এ কথা বলতে বলতে প্রবৃদ্ধ অনুরাগে চক্ষু দুটিকে উদ্ভাসিত করে প্রিয়তমের অর্থাৎ রাজবাহনের মুখে মাথা রেখে অবন্তী সুন্দরী শুয়ে পড়লেন। এখানে একটা শব্দ আছে ভুবন বৃত্তান্ত। এই ভুবন বৃত্তান্ত বলতে ঠিক বোঝায়, পদদীপিকা নামক টিকাতে এই সম্পর্কে বলা হয়েছে যে ভুবন বৃত্তান্ত বলতে পুরাণের দিতে বর্ণিত কৃষ্ণ রুক্মিণী, দুষ্মন্ত শকুন্তলা, পুরুরবা উর্বশী প্রভৃতি গান্ধর্ব বিবাহের বৃত্তান্ত বর্ণনা করে গান্ধর্ব বিবাহ যে কোনো প্রকার দোষের নয় তা দেখানো হয়েছিল। আর অবন্তী সুন্দরীকে ভুবন বৃত্তান্ত শোনার অভিপ্রায় ছিল এই যে গান্ধর্ব বিবাহের সমর্থন করা। এখানে ভুবন বলতে চতুর্দশ ভুবনকে বোঝানো হয়েছে, অর্থাৎ তা হলো ভূ, ভুব, স, মহ, জন, তপ ও সত্য। এই সাতটি হলো ঊর্ধ্বলোক, আর অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল ও পাতাল এই সাতটি হলো অধোলোক, অর্থাৎ সাতটি ঊর্ধ্বলোক এবং সাতটি অধোলোক, মোট 14টি লোক, আর এটা নিয়েই চতুর্দশ ভুবন। আর অবন্তী সুন্দরী কিন্তু রাজবাহনের কাছে এই চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে সে বিষয়ে নিজের যে কোনো জ্ঞান ছিল না সেই অজ্ঞানতাকে দূর করেছিলেন এবং নিজেকে ধন্য বা কৃতার্থ বলে মনে করেছিলেন। এরপরে বলা হয়েছে, সুপ্তয়ন্তু তয় স্বপ্নে বিষগুণ নিগরিত পাদ জড়ঠ কশ্চিৎ জাল পাদহ দৃশ্যত প্রত্যবুদ্ধেতাং চৌভৌ অথ তস্য রাজকুমারস্য কমল মূঢ় শশী কিরণ রজ্জু দাম নিগৃহীত মিব রজত শৃঙ্খলোপ গুরং চরণ যুগল মাসিত উপলভৈব্য চ কিমেতৎ ইত্যতি পরিত্রাস বিহলা মুক্তকণ্ঠ মাচক্রন্দ রাজকন্যা যেন চ তৎ সকলমেব কন্যাত্ব পুরো মগ্নি পরিতমেব পিশাচ পহ তমিব বেপ মানো মণিরূপ্য মানো তদাত্তায়তি বিভাগম গণ্য মানো রহস্য রক্ষাস সময়মব নিতল বিপ্র বিদ্ধ মানগাত্র মাক্রন্দ বিদীর্য মানকণ্ঠ মশ্রুস্ত তহব গুণ্ঠিত কপল তল মাকুলি বভুব। অর্থাৎ এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, বা এই সংস্কৃত শ্লোকটার অনুবাদ করলে দাঁড়াবে, তারা যখন নিদ্রিত ছিলেন অর্থাৎ এই রাজবাহন এবং অবন্তী সুন্দরী তখন স্বপ্নাবস্থায় মৃণাল সূত্রের দ্বারা পা দুটি বাঁধা অবস্থায় একটি বৃদ্ধ রাজহাঁসকে দেখেছিলেন। তখন দুজনেই জেগে উঠেছিলেন। তারপর সেই রাজকুমারের চরণ দুখানি রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল, যেন মনে হয়েছিল পদ্মভ্রমে চাঁদের কিরণরূপ রজ্জু অর্থাৎ দড়ি দ্বারা তার পা দুখানিকে আবদ্ধ করা হয়েছে। এবং উপলব্ধি করে এটা কি এরকম বলে অত্যন্ত ভয়ে বিহ্বল হয়ে রাজকন্যা অবন্তী সুন্দরী উচ্চস্বরে ক্রন্দন বা কাঁদতে লেগেছিলেন। তার ফলে সমস্ত অন্তঃপুরের অধিবাসীবৃন্দ এমনভাবে ভয়ে কেঁপে উঠেছিলেন যে যেন মনে হয়েছিল সমস্ত কন্যান্তপুরকে আগুনে গ্রাস করে ফেলেছে অথবা পিশাচে দ্বারা আক্রান্ত হয়েছে। এভাবে কাঁপতে কাঁপতে তারা বর্তমান ও ভবিষ্যতের কর্তব্য বিষয়ে কিছুই স্থির করতে না পেরে ঘটনার গোপনীয়তা রক্ষার কথা ভুলে গিয়ে মাটিতে শরীরকে বিলুণ্ঠিত করে দিয়ে উচ্চস্বরে কণ্ঠ ছেড়ে তারা অশ্রুস্রোতে গণ্ডস্থল সিক্ত করে দিয়ে আকুল হয়ে পড়েছিলেন। অর্থাৎ রাজবাহন এবং অবন্তী সুন্দরী দুজনেই স্বপ্নে দেখেছিলেন যে একটি বৃদ্ধ রাজহাঁসের দুটি পা পদ্মের ডাটা দিয়ে বাঁধা রয়েছিল, আর তা দেখে সঙ্গে সঙ্গে দুজনের ঘুম ভেঙে গিয়েছিল। তারপর তারা দেখেছিলেন রাজবাহনের পদদ্বয় অর্থাৎ পা দুটি রূপোর শৃঙ্খল দ্বারা বাঁধা রয়েছে।
মনে হয়েছিল যেন চাঁদের কিরণ দ্বারা পদ্মকে বেঁধে রাখা হয়েছিল। তা দেখে অবন্তী সুন্দরী জোরে বা উচ্চস্বরে কাঁদতে শুরু করেছিলেন। আর রাজকন্যার কান্না শুনে কন্যান্তপুরের সকলে এসে তাদেরকে চারপাশে ঘিরে ধরে তাদের কর্তব্য অকর্তব্য ভুলে গিয়ে মাটিতে পড়ে সকলেই উচ্চস্বরে বা জোর গলায় কাঁদতে শুরু করেছিল। আজকে আমি তোমাদের এই গদ্যকাব্যের এটুকু অংশই আলোচনা করলাম। বাকি অংশটুকু পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করে দেবো। তোমরা আমায় কমেন্ট করে জানাবে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।